আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। বেশ কিছুদিন ধরে বেগম রোকেয়া আমাদের মনীষী নারী, ওনাকে নিয়ে বিভিন্নভাবে কটূক্তি, বিভিন্ন সমালোচনা, আহ, বিভিন্নভাবে পর্যালোচনা করলে দেখা যাচ্ছে অনেক ধরনের মতামত, ভালো, নেগেটিভ, পজিটিভ সব ধরনের মানুষই দিয়ে যাচ্ছে। তো বেগম রোকেয়াকে নিয়ে আমার একটা কথা না বললেই নাই। যেমন কিছু একটা পাবলিক বিভিন্ন পোস্টে দেখতেছি যে বাপের টাকায় খেয়ে ভাইয়ের টাকায় পড়ে স্বামীর অনুপ্রেরণায় বই লেখা শুরু করে সেই বইয়ের প্রথম পৃষ্ঠায় নারী জাগরণের প্রধান বাধা পুরুষ লিখে শাহবাগীদের আইডল বনে যা বেগম রোকেয়াকে জানা জন্মদিনের শুভেচ্ছা। ঠিক এই রকমই কিছু কিছু উদ্ভাত লোকজন কথা বলছে। তো তাদের পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই, নারী শিক্ষিত না হলে সে নিজের পায়ে দাঁড়াতে পারে না। তাহলে সে তো বাপের টাকায় ভাইয়ের টাকায় পড়বেই। তবে বেগম রোকেয়ার ভাগ্য অবশ্যই ভালো, তাই বাবা, ভাই ও স্বামীর সমর্থন পেয়েছেন। এর থেকে বোঝা যায় ওনার পরিবার অনেক উদারপন্থী ছিল সেই যুগে। আর আজ কিছু মানুষের মানসিকতা আবার মধ্যযুগের সাথে মানানসই হচ্ছে। এরাই বলে ধর্মকে নারীদের সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন। তাহলে বোঝেন, সময় এসেছে সেই নিপীড়নমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে দাঁড়ানো, যারা নারীর অধিকার ও মৌলিক মানবিক স্বাধীনতাকে হরণ করে। কিছু ধর্মীয় নেতা কর্মকাণ্ড শুধু নারীদের মর্যাদাকেই ক্ষুণ্ণ করে না, বরং মাদ্রাসায় অসহায় শিশুদের জীবনকেও বিপদের মুখে ঠেলে দেয়। আমাদের এক হতে হবে এই অবিচারগুলো প্রকাশ করতে এবং একটি সমাজের দাবি তুলতে হবে যেখানে প্রতিটি মানুষের অধিকার সম্মানিত ও সুরক্ষিত হয়। একসাথে আমরা এমন একটি বিশ্ব গড়ে তুলতে পারি যেখানে লিঙ্গ, বয়স বা বর্ণ নির্বিশেষে সকলে মর্যাদা ও সম্মানের সাথে আচরণ করা যায়। বেগম রোকেয়া বাঙালি সমাজের একজন আলোকবর্তিতা নারী ছিলেন। তার অবদান একটি নির্দিষ্ট ধর্ম বা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা সার্বজনীনভাবে মানবাধিকার এবং নারী মুক্তির ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ। তার মতো একজন সমাজ সংস্কারকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা, তার কাজের গুরুত্বকে ছোট করা অপচেষ্টা মাত্র। সত্য হলো তিনি নারীদের শিক্ষায় আলোয় আনার জন্য ধর্মের অপব্যাখ্যার বিরুদ্ধে লড়েছিলেন, ধর্মের বিরুদ্ধে নয়। সত্যের দিশারি ছিলেন বেগম রোকেয়া। মৌলবাদদের কাল ছিলেন বেগম রোকেয়া। নারী জাগরণের বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন বেগম রোকেয়া। আর এই মৌলবাদদের বিভিন্ন সত্যের বাণী শোনানোর জন্য আসলে বেগম রোকেয়াকে ওই সময় কি পরিমাণ হেয় প্রতিপন্ন শিকার হতে হয়েছে তাহলে বোঝেন। কারণ আজ শিক্ষিত সমাজ, আজ জাতি যেভাবে মেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত, সেখানে যেহেতু বেগম রোকেয়াকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য মন্তব্য করা হচ্ছে, তাহলে ওই বর্মর যুগে কীরকম অবস্থা হয়েছিল বেগম রোকেয়াকে, কিভাবে নিজেকে এই সমাজের কুকথা থেকে নিজেকে রক্ষা করতে হয়েছিল। তো আমি মনে করি যারা বেগম রোকেয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করছেন তারা কিন্তু বেগম রোকেয়ার শিক্ষায় বড় হওয়া সেই মায়ের কোলে জন্ম নিয়েছেন। প্রত্যেক নর নারীর উপর জ্ঞান অর্জন বেগম রোকেয়ার জন্মের কয়েক হাজার বছর আগে ফরজ করা হয়েছে। মাঝখানে ভারতীয় উপমহাদেশে কিছু কালচারের কারণে নারীদের একঘরে করে ফেলা হয়। রোকেয়ার অবদান মূলত এতটুকুর বিরুদ্ধে। এর সাথে ইসলামের বিষয় টেনে আনা অনর্থক। কেউ ধর্মের মিস ইউজ করে নারীদের অনগ্রসর পরিণত করতে চেষ্টা করলেও সেটা একান্তই তার দোষ। কারো এই ব্যাপারে দ্বিমত থাকলেও তার গত 5,000 থেকে 10,000 বছরের টাইম লাইনে ঘাঁটা উচিত। বেগম রোকেয়ার সাহসের অবদানের কারণে আজকের নারীর মধ্যে নারীর হার অতি উচ্চ মাত্রায়। সেই সময়ে অবহেলিত নারীরা আজকের এই বাংলাদেশে কেউ ডাক্তার, কেউ সাংবাদিক, কেউ শিক্ষিকা, কেউ আইনজীবী, কেউ বিমানবালা, গার্মেন্টস শ্রমিক। নারীদের নিরস্কর অবদান বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেই নারীর ক্ষমতায়নের কাজ করে গেছেন বেগম রোকেয়া। তার বিরুদ্ধে এরকম কুরুচিপূর্ণ মন্তব্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। বেগম রোকেয়ার জন্ম 1880 এবং মৃত্যু 1932 সালে। মাত্র 52 বছর বেঁচে ছিলেন। রোকেয়ার জন্ম একটি মুসলিম পরিবারে। 1800 সালের দিকে এই উপমহাদেশে কেমন শিক্ষার হার ছিল তা গত 30 থেকে 50 এর ইতিহাস দেখলে অনুধাবন করা যায়। রোকেয়া
নারী শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছিলেন। নিজে উদ্যোগী হয়ে কলকাতায় প্রথম স্কুল প্রতিষ্ঠা করেন। মানুষের বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের বোঝাতেন আপনার কন্যা সন্তানকে স্কুলে পাঠান, শিক্ষায় মুক্তির পথ, ঘরে বসাই রাখলে হবে না। আজকের আমাদের সন্তানদের স্কুলে পাঠায়, মাদ্রাসা পাঠায় শিক্ষা অর্জনের জন্য। শিক্ষা অর্জন করা কি অপরাধ না কি বলেন আপনারা? আপনি যদি খেয়াল করেন, আজ থেকে 30 বছর আগেও অনেক মৌলবাদী ভুল ফতোয়া, ভুল ইসলামী ব্যাখ্যা দিয়ে ভাষাকেও হারাম বলতেন। বিশেষ করে যারা মাদ্রাসায় পড়তো তাদেরকে বাংলা এবং ইংলিশ ভাষা শিখাতেন না, শুধু আরবি ভাষা শিখাতেন। অনেকেই নিজের নামটা পর্যন্ত বাংলা ইংরেজিতে লিখতে পারতেন না। এই যে একটি জনসংখ্যা অজ্ঞ থেকে গেল, এর জন্য কে দায়ী? অথচ এখন সব মাদ্রাসায় বাংলা ইংরেজি পড়ায়, ছাত্ররা অনেক সুন্দর করে বাংলা ইংরেজি আরবি ভাষায় লিখতে পারে। তো একটা প্রজন্ম যে ভুল ফতিয়ার কারণে বঞ্চিত হলো, অজ্ঞ থেকে গেল, এর দায়বদ্ধতা কে নেবে? এখন আপনারাই তো যখন স্টুডেন্টদের মহল্লায় মহল্লায় খুঁজ দিয়ে আসেন, তখনই তো বলেন, প্রথমেই এই কথাটাই আপনারা বলে বসেন, আমাদের মাদ্রাসাতে শুধু আরবিই পড়ানো হয় না, আমরা ইংলিশ, বাংলা, অন্যান্য সাবজেক্টগুলোও পড়ান। অথচ আপনারা 20 থেকে 30 বছর আগে পিছনে যান, তখন আপনারা কি ফতোয়া দিয়েছিলেন? আপনাদেরও তো ফতোয়ার ভুল ব্যাখ্যা ছিল। শুধু কি বেগম রোকেয়াকে দায়বদ্ধতা করলে হবে? এই যে সমাজের কাঠমোল্লারা ছিল, তাদের দায়বদ্ধতা কে করবে? আপনারা অন্তত সেই 30 বছর আগের মোল্লাদের উপরও আঙুলটা একটু তোলেন বেগম রোকেয়ার দিকে আঙুল তোলার আগে। কারণ বেগম রোকেয়ার লেখাগুলো হয়তো লিপিবদ্ধ আছে, কিন্তু আপনাদের কিছু কিছু ফতোয়া, সেগুলা যদি বই আকারে প্রিন্ট হতো তাহলে সেগুলাও তো লিপিবদ্ধ থাকতো। কারণ বেগম রোকেয়া কোনো ধর্মের নামে অপব্যাখ্যা প্রচার করেনি। কারণ যুগের সাথে সাথে আপনাদের কথার ধরনে, আপনাদের বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যের কারণেই উনি এই অপব্যাখ্যা বা বিভিন্ন বিষয় তুলে ধরেছেন। উনি কখনো ধর্ম বিষয়কে নিয়ে অবজ্ঞা, কুটক্কি এরকমটা কোনো কিছু করেননি। তো সকলেই আসলে ইতিহাস ঘেঁটে দেখবেন, আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে, 100 বছর আগের সমাজ ব্যবস্থাটা কেমন ছিল, আজকে সমাজ ব্যবস্থাটা কেমন আছে। কারণ মানুষ সমাজের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়। একটা সময় দেখা যেত এই হুজুরাই বলে বেড়াতো বাড়িতে টিভি রাখা হারাম, অথচ এখন দেখেন টিভি মানুষের হাতে হাতে। তো তাহলে কি বলবেন? কারণ যুগের সাথে সাথে মানুষ সব কিছুই মেনে নিয়েছে এবং সব কিছুতেই মানুষ সব কিছুতেই পরিবর্তন এসেছে। তো আমাদের আসলে যুগকে মেনে নিতে হবে এবং সব কিছু বুঝতে হবে, জানতে হবে। ধর্মের অপব্যাখ্যা কারা করতেছে সেটা আগে নিজের বিবেককে প্রশ্ন করতে হবে। এক ফিলিস্তিনি অবলা অতি ক্ষোভের সুরে বললেন, ইহুদিরা আল্লাহকে ডাকে 4000 বছর ধরে, মুসলমানরা ডাকে 1400 বছর হয়। আল্লাহ যে মানুষের ব্যাপারে নাক গলায় না, মানুষের মৃত্যুতে তার কিছু আসে যায় না, সেটাই বুঝতে ইহুদিদের 4000 বছর লেগেছে, মুসলমানদেরও 4000 বছর লাগবে। 4000 বছর না গেলেও মুসলমানদের দুর্গতি শেষ হবে না। 4000 বছর পর তারা বুঝবে আল্লাহ ধর্মান্ধতা পছন্দ করেন না, মূর্খের ইবাদত কবুল করেন না, নারীর পোশাক নিয়ে মাথা ঘামান না এবং সর্বদা জ্ঞান বিজ্ঞানেরই কথা বলেন। যারা চুল না ঢাকার জন্য একজন নারীকে হত্যা করতে পারে, তাদের পক্ষে আল্লাহ কখনোই থাকবেন না। কেন থাকবেন আল্লাহ তাদের পক্ষে? যারা মুসলমান মরলে কাঁদে, মানুষ মরলে কাঁদে না, তাদের ডাকে আল্লাহ সাড়া দেওয়া কারণ নেই। 4000 বছর না গেলে মুসলমানরা বুঝবে না পৃথিবীটা কেবল মুসলমানদের জন্য না, এটা মানুষের, এবং মানুষটিকে থাকে সংগ্রামের মধ্য দিয়ে, পরিবর্তনের মধ্য দিয়ে, দোয়া দরুদ দিয়ে নয়। মানুষের উৎকর্ষ মূলত জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ, শিল্পকলা উৎকর্ষ। যারা বিশ্বাস করে কাফের মরলে আল্লাহ খুশি হন, ইহুদি খ্রিস্টানের মৃত্যুতে উল্লাস, হিন্দুর মৃত্যুতে সুখ, নাস্তিকের মৃত্যুতে উৎসব, শুধু বেঁচে বেঁচে মুসলমানদের মৃত্যুতে শোক, এই যাদের ধর্ম, তারা 4000 বছর পর বুঝবে পথটা কত কঠিন ছিল এবং এটা একটা সহজ পথ ছিল না। জ্ঞানীর 1 বছর, মূর্খর 4000 বছর। ইহুদিরা ধর্মান্ধতা ত্যাগ করেও ধর্ম আঁকড়ে ধরে
ধরে আছে, কিন্তু মুসলমানরা ধর্ম হারানোর ভয়ে ধর্মান্ধতাকে ত্যাগ করছে না। 4000 বছর না কাটলে বুঝবে না পৃথিবীতে সব মানুষ মিলেমিশে থাকার নামই হচ্ছে ধর্ম। অন্যের ধ্বংস কামনা কোনো ধর্ম নয়। যে ধর্ম মানুষকে মুক্তি দেয় না, বন্দি করে, সে ধর্ম শয়তানের ধর্ম, আল্লাহর ধর্ম নয়। অনাবশ্যক বিতর্ক সৃষ্টি করা কিছু মানুষের কাজ। বেগম রোকেয়াকে আমরা ধর্মের ভিত্তিতে মূল্যায়ন করি না, আর করতে চাইও না। আমরা তার কিছু কাজকে কেবল মূল্যায়ন করি। সুতরাং এত বছর পর এই সব কথা বলা উদ্দেশ্য প্রণোদিত আপনার, বরং স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া মানের অবনতি নিয়ে কথা বলুন, কিভাবে দেশের উন্নয়ন করা যায় তা বলুন। কিন্তু বেগম রোকেয়া ধর্ম অবমাননা করছে, বেগম রোকেয়া কুফুরি করছে, নারী জাগরণের নামে বেটিগর ল্যাংটা হইতে উৎসাহ দিয়েছে, সবই মানলাম। এই জন্য মৃত্যুর এত বছর পর তার চরিত্র হরণ জায়েজ হয়ে যায়? তাকে স্ল্যাট সেমিং করাটা কি ফরজ হয়ে যায়? প্রতিবাদ আমরাও তো করতে পারি, গঠনমূলক সমালোচনা করাটা দোষের কিছু নয়। কিন্তু নারী প্রসঙ্গ আসলে আমরা কেন জানি চরিত্র হরণে ব্যস্ত হয়ে পড়ি। স্ল্যাট সেমিং কেন আমাদের একমাত্র হাতিয়ার হয়ে ওঠে এই সমাজে বুঝি না। মেয়েদের নিয়ে যখনই কথা বলা হয় তখনই আসে চরিত্র, বিভিন্ন স্ল্যাট সেমিং, বিভিন্ন ফিগার, বিভিন্ন ধরনের নেগেটিভ মন্তব্য। নারী মানেই কি চরিত্রহীনতার দায় সবকিছু নারীদের উপর? সমাজ তাহলে দেখেন কত জঘন্যতার দিকে এগিয়ে গেছে। আমরা ডিজিটাল হলো, আমাদের মন মানসিকতা ডিজিটাল হয়নি, আমাদের মেধা শক্তিও ডিজিটাল হতে পারেননি।